নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই বলে রাখি, শির দ্বারা বিক্রি নেই। যা বলছিলাম, যেভাবে বলছিলাম সেভাবেই বলবো, যে ভিত্তি নিয়ে বলছিলাম সেভাবে বলবো। আমাদের বলার মধ্যে সেই সততা থাকবে। আমরা ভুল করতে পারি, আমাদের ভুল হয়ে যেতে পারে, আমাদের অ্যাসেসমেন্ট ভুল হতে পারে, কিন্তু যে বিষয় নিয়ে বলছি, যে মতবাদ সামনে রেখে বলছি, যে আদর্শ সামনে রেখে বলছি, সেখানে কোনো পরিবর্তন হবে না। কোনো সময় হয়নি, এখনো হবে না। এই কথাগুলো বলার পরে বলি যে আজকে কিন্তু আমাদের রাত্রিবেলায় জিরো আওয়ার আছে, এবং জিরো আওয়ারে আজকে আমাদের অতিথি যারা আছেন, আশিস চট্টোপাধ্যায় আছেন অংশুমান কর এবং সৈকত বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পরে বাংলা, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। শুরু করছি আজকের মতামত। আজকের মতামতের শীর্ষক, এখনই তদন্ত চাই, সিবিআই এনআইএ তদন্ত চাই, এ ধরনের অপরাধীদের চিহ্নিত করতে চাই যারা রাজ্যকে অশান্ত করছেন। এক তরুণের প্রাণ চলে গেল। উনি একলা নন, নির্বাচনের পরে আরো 3 জনের প্রাণ গেছে, কিন্তু উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী পদের হকদার, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক। এক দীর্ঘ সময় ধরে বিরাট লড়াই, নানান মামলা ইত্যাদির পরে যখন বিজেপির জয় আসলো, তার দুদিনের মাথায় সর্বোচ্চ নেতার, অন্তত হবু মুখ্যমন্ত্রী হতে পারেন এমন নেতার আপ্তসহায়ককে সরিয়ে দেওয়া হলো পৃথিবী থেকে। এবং আমাদের রাজ্যে এ ধরনের খুন শেষ কবে দেখেছেন? পেছন থেকে একটা গাড়ি এসে ওনার বাড়ির কিছুটা আগে হঠাৎই তার গাড়িকে থামালো। এক বাইকে চড়া আততায়ী যেদিকে তিনি বসেছিলেন সেদিক থেকে এসে নেমে গুলি চালালো, এবং আর একটা বাইক ওই সামনের গাড়িটা যে চালাচ্ছিল তাকে নিয়ে চলে গেল। অর্থাৎ কোনোভাবে ড্রাইভার যদি বেঁচে থাকে, তাহলে আহত লোকটাকে নিয়ে হাসপাতালে তাড়াতাড়ি যেন যেতে না পারে, তার ব্যবস্থা করে তারা চলে গেল। এতটা ছক, এতটা পরিকল্পনা। তাকে হাসপাতালে নিয়ে যাবার আগেই তিনি মারা গেছেন। এরকম ঘটনা আমরা ইউপিতে, মুম্বাইয়ে দেখেছি, শুনেছি। ওটিটির পর্দায় এখন তো হর বকত দেখা যায়, কিন্তু বাংলাতে ক্রাইম রিপোর্টাররা তারা বলতে পারবেন এরকম ঘটনা কি আমরা এর আগে কখনো দেখেছি? তো দু একজনের সঙ্গে কথা হলো, তারা বললো না, এই মাপের একজনের সঙ্গে এরকম কোনো ঘটনা আমরা দেখিনি। 2-4বার ব্যবসায়ীদের সঙ্গে এই ধরনের, তাকে কিডন্যাপ করার কিছু ব্যাপার হয়েছিল, কিন্তু এই ধরনের মার্ডার এতটাই পরিকল্পিত এবং এতটাই তাদের কারোর মুখ দেখা যায়নি। যে নাম্বার প্লেটটা পাওয়া গেছে, সেই নাম্বার প্লেটে একটা গাড়ি শিলিগুড়িতে আছে, যে গাড়িটার রং এই গাড়িটার সঙ্গে সমান, একই রঙের, কিন্তু গাড়িটা আলাদা মালিকের। মানে সবটা মিলিয়ে একটা অসম্ভব পরিকল্পনা ছিল, সেটা বোঝা গেল। কারা করলো? ক্ষমতা হারানোর পরে অলমোস্ট ঘরে ঢুকে পড়া তৃণমূল কর্মীরা। মানে এর জন্য তো পেশাদার খুনি লাগানো হয়েছে। শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে রেকি করা হয়েছে। করতে পারে, তৃণমূল করতেই পারে, ক্ষমতা হারানোর রাগে ক্ষোভে করতে পারে। তাই এখনই সর্বোচ্চ স্তরের তদন্ত হওয়া উচিত। কেন তদন্ত? কেন কেবল এটা নয়, দীর্ঘ বিরোধিতার সময়, এমনকি তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর সঙ্গে এই জিনিস বারবার ঘটেছে। তার প্রতি আক্রোশ থেকে তাকে থামিয়ে দেওয়ার জন্য, তার গোপন তথ্য জানার জন্য তার আপ্তসহায়ক প্রদীপ ঝার রহস্যজনক মৃত্যু হয়েছিল 2013-তে। তখন শুভেন্দুবাবু তৃণমূল। 2018-তে তার প্রাক্তন দেহরক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছিল, এবং তার স্ত্রী বেশ কিছু লোকজনকে বলেছেন যে এই ঘটনায় মধ্যে যথেষ্ট রহস্য লুকিয়ে আছে। 2021-এ তার আপ্তসহায়ক পুলক লাহিড়ির মৃত্যু কিছুটা হলেও রহস্য মাখা, কারণ তিনি একলা ঘরে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। অনেকে বলে তার কোভিড হয়েছিল, কিন্তু সেই কোভিড হয়েছিল না হয়েছিল সেই ব্যাপারে খুব পরিষ্কার কোনো খবর আমাদের কাছে নেই। এবারে তো চোখের সামনে ফিল্মি কায়দায় খুন, বারবার শুভেন্দুবাবুর সঙ্গে এই ঘটনা ঘটছে, আর সেটার তদন্ত হবে না তা তো হতে পারে না। সে জামানা তো শেষ, যখন নাকি সব সত্যিকে মাটির তলায় চাপা দেওয়া হতো, সব সত্যিকে মিথ্যে দিয়ে ঢেকে ফেলা হতো। এই কথাগুলোই তো বলা হয়েছিল এতদিন ধরে, এই 15 বছরের জমানায়। তার আগে 34 বছরে সমস্ত অন্যায়কে ঢেকে ফেলার কাজ হয়েছে।
তো আজ তো সেই জামানা নেই। এই প্রত্যেকটা মৃত্যুর কিনারা হওয়া উচিত, কিনারা হওয়া দরকার। এই হিংসা বন্ধ হওয়াটা খুব জরুরি। এটা গেল প্রথম কথা। এবারে আসুন নির্বাচনের পরে বাংলায় যা ঘটছে তা নিয়ে কিছু কথা বলা যাক। নির্বাচনের পরে হিংসা এ বাংলায় নতুন কিছু নয়। স্বাধীনতার আগে কলকাতা কর্পোরেশনে জেতার পর নেতাজিকে রাস্তায় নামতে হয়েছিল। বাংলার মানুষ আবেগী, বাংলার মানুষ আদর্শের জন্য প্রাণ দিতে পারে, বাংলার মানুষ মধ্যপন্থায় বিশ্বাস করে না, এসব তো আছে। হ্যাঁ, নেতাজিকে রাস্তায় নামতে হয়েছিল তার সমর্থক এবং তার বিরোধিতায় যারা ছিলেন তাদের সমর্থকের ঝামেলা মেটাতে। বাঙালি হয় মোহনবাগান, নয় ইস্ট বেঙ্গল, হয় বাঙাল নয় ঘটি, হয় সৌমিত্র নয় উত্তম, হয় ঋত্বিক না হলে সত্যজিৎ, হয় সিপিএম নয় তৃণমূল থেকে, হয় বিজেপি নয় তৃণমূল। নানান রকম বাইনারিতে আটকে থাকেন এবং সেটা খুব কঠিন বাইনারি। সেখানে তার অসম্ভব কমিটমেন্ট থাকে। এরপরে বাইনারি বদলাবে, অন্তত সেই আশঙ্কা আমার আছে। কোন বাইনারি আমরা আর একদিন আলোচনা করব, সেই বদলে যাওয়া বাইনারি নিয়ে আর একদিন কথা বলবো। কিন্তু এরকমটা হয় কেন, বাংলাতেই হয় কেন? কেন এই জিনিস আমরা বিহারে দেখি না? এখন বিহারে দেখি না, বিহার আগে হতো, বিহারের নির্বাচনের সময় হতো, নির্বাচনের পরে আর কিছু হতো। এখন নির্বাচনের পরেও বেশ কিছু জায়গায়, অন্তত সব বেশিরভাগ জায়গাতে এরকম কোনো ঘটনা হয় না। দু চারটে হলেও সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমাদের এখানে লাগাতার ঘটনা ঘটে। কেন? স্বাভাবিকভাবে এবারে অন্যান্য রাজ্য থেকে অনেক উচ্চগ্রামে প্রচার হয়েছে, হয়, প্রতিবার হয়। প্রচারের ঢং দেখলেই বোঝা যায়। কিসি কো নেই ছোড়েঙ্গে, কে বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। ডিজে বাজবে, কে বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। তো গুড় বাতাসা, চড়াম চড়া, এসব তো আমরা শুনেছি। কাজে এখানে উচ্চগ্রামের এই ধরনের প্রচার বারবার হয় এবং কম বেশি 1962 থেকে বাংলায় নির্বাচনের পরে হিংসার ছবি আমরা দেখেছি বারবার। সিপিএম কংগ্রেসকে মেরেছে, কংগ্রেস সিপিএমকে মেরেছে, সিপিএম এসইউসিআইকে মেরেছে, আরএসপি সিপিএমকে মেরেছে, এক দল অন্য দলকে মেরেছে। প্রতিবার জয়ী দলের নেতা, জয়ী দলের মুখ্যমন্ত্রী নির্বাচনের পরে তাদের দলের কর্মীদের কাছে আবেদন করেছেন হিংসা করবেন না। 1977-এ সিপিএম দলের রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্ত নির্বাচন ফল ঘোষণার পরেই তার পরের দিন বলেছিলেন, কমরেডস, নিজের হাতে আইন তুলে নেবেন না। নির্বাচন যেদিনকে ভোট গণনা হচ্ছে, নির্বাচন যেদিনকে শেষ হয়েছে, ভোট গণনার আগে শেষ হয়েছে, সেদিনকে রাধিকা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী, সিপিএম নেতা তখন, পরে মন্ত্রী হয়েছে, তার মেয়ের বর মানে তার জামাই একসঙ্গে রিক্সা করে যাচ্ছেন, রঞ্জন গোস্বামী, গুলি করে মারা হলো এবং সেই এলাকা উত্তপ্ত হয়েছিল। কিন্তু ফল ঘোষণার পরে, বিরাট জয়ের পরে প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন, কমরেডস, নিজের হাতে আইন তুলে নেবেন না। তো মন্ত্রমুগ্ধের মতন সবাই হাত গুটিয়ে নিয়েছিল না? মাসখানেকের মধ্যে প্রায় 30 জন মারা গিয়েছিল রাজনৈতিক সংঘর্ষে। তারপর থেকে প্রতি নির্বাচনের পরে, নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন প্রতিবার মানুষ মরেছে, প্রতিবার। অন্যান্যবার মরেছে সংঘর্ষে, এবারে তো আরো ভালো, 200 জন মানুষ মারা গেছেন কেবলমাত্র এসআইআর করতে গিয়ে। নেতারা বলেছেন, থামানোর কথা বলেছেন, থামার আগে 20, 30, 40 জন মারা গেছেন প্রতিটা নির্বাচনে আজ পর্যন্ত। হ্যাঁ, এবারের নির্বাচনে এটা একটা রেকর্ড যে নির্বাচনের দিনগুলোতে অন্তত 2 দিন আমরা কোনো মৃত্যু দেখি। বড় ব্যাপার। 2011-তে বদলা নয় বদল চাই বলা হয়েছিল বটে, কিন্তু তলার সারিতে সে খবর পৌঁছয় যায় না। আসলে এ বাংলায় রাজনীতি আর পেট চালানো এক বিরাট মানুষের কাছে সমার্থক, একই ব্যাপার। রাজনীতি করা, পেট চালানো, অর্থাৎ রাজনীতি করলে তবে পেট চলবে। রাজনীতিই পেট চালাচ্ছে, পেট চালাতে হলে রাজনীতিটা করতে হয়। না না, একবারও ভাববেন না আমি রাজনৈতিক নেতাদের দুর্নীতির কথা বলছি, সে তো আছেই। ব্যবসায়ীরা তো আছেই, তারা তো রাজনীতির সঙ্গে জুড়ে থাকেন, তাদেরকে টাকা দেন এবং জয়ের পরে সেই টাকা উসুল করার ব্যাপার, দায়িত্ব তো তাদের। এ তো ঘটনাই আমরা তো দেখলাম এই কদিন আগে মাত্র। টাটাকে দেওয়া হলো কত কোটি টাকা, আর টাটা কত কোটি টাকা সরাসরি, একেবারে কোনো রাগঢাক নেই। তাদেরকে বরাদ দেওয়া হলো, তারা সঙ্গে সঙ্গে ডোনেশন করে একটা ভাগ পাঠিয়ে দিলেন বিজেপির কাছে। এ তো হয়।
কিন্তু তলার সারিতে আমি বলছি সেই জনগণ, অসংখ্য মানুষের কথা, যাদের টিকে থাকতে গেলে রাজনীতি করতে হয়, অটো রিক্সার লাইনে টিকে থাকতে গেলে, বাজারে সবজি নিয়ে বসতে গেলে, ইট বালু সিমেন্ট সিন্ডিকেটে ঢুকতে গেলে, সরকারি জমিতে দোকান খুলে বসতে গেলে, ফুটপাত দখল করে ব্যবসা করতে গেলে, 100 দিনের কাজ পেতে গেলে, একটু সস্তায় সার বীজ পেতে গেলে, বন্যা ঝড়ে একটা ত্রিপল পেতে গেলে, এ বাংলায় রাজনৈতিক পরিচিতি কাজ করে। এই জিনিস লাল পার্টির তৈরি, বাংলার প্রথম ক্যাডার বেস পার্টি। কে কাকে বিয়ে করবে, কার ঘর ভাড়া কত হবে, কে ভাড়ায় থাকবে, কাকে উচ্ছেদ হতে হবে, সব ক্ষেত্রে এক অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্ট দল তৈরি হয়েছিল, যারা ছিল সবকিছুর হর্তাকর্তা বিধাতা। তো তেনারা শুরু করলেন, চলে গেলেন, কিন্তু রেখে দিয়ে গেলেন বিরাট বিরাসত, ঐতিহ্য, ট্র্যাডিশন। সেই ট্র্যাডিশনকে আরো অনেক এগিয়ে নিয়ে গেছে তৃণমূল। এখন প্রতিটা দল প্রতিটা জায়গায় এই আদর্শ ফলো করে চলেছে নিয়ম নিষ্ঠা করে। ছোট্ট জায়গা কুলতলি, তার থেকেও ছোট পার্টি এসইউসিআই, সেখানে তারাই ছিলেন একসময় দণ্ডমুণ্ডের কর্তা। শেষ কথা, না হলে মাছ ভর্তি পুকুরে সকালবেলা মাছগুলো উল্টো হয়ে ভাসবে। এসব বোরোলিনের মতোই বঙ্গজীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। ওই 62-র আগে থেকে ধান কাটার সিজনে প্রতিবার মানুষ মরেছে, 20, 11, 12 যাতা। এবারে তারপরে সেটা কমেছে আস্তে আস্তে। 2011-12 থেকে এই ধান কাটার সিজনে অপেক্ষাকৃত ঠান্ডা হয়েছে। তার কারণ অনেকগুলো আছে, সেটা একটা গ্রামীণ একটা উন্নতিও হয়েছে, গ্রামের সমাজও অনেকটা বদলে গেছে। কাজে ওই রক্তক্ষরণটা বন্ধ। কিন্তু নির্বাচন মা কালীর মতো নরমুণ্ড গলায়, জিভে রক্ত, বলি চাই, রক্ত চাই বলে এসে হাজির হয়ে যায়। গরিব কিছু মানুষ মারা যান, কিছু গরিব মানুষের ভাঙা ঘরবাড়ি গুঁড়ো করে দেওয়া হয়। আপনারা যে ছবিগুলো দেখছেন, কাদের দেখছেন? আপনারা দেখেছেন নাকি যে সোনার বাংলা বা তাজ বেঙ্গল বা হায়াতে গিয়ে বলছে আপনার এখানে বিরিয়ানি বিক্রি যাবে না, এখানে বিফ স্টেক বিক্রি যাবে না, এখানে পক সসেজ বিক্রি হবে না, বলছেন নাকি? মলে তো বিক্রি হয়, পক সসেজও বিক্রি হয়, সবই তো বিক্রি হচ্ছে, মাংসও বিক্রি হয়। কই বলেছেন নাকি যে এগুলো এখানে রাখা যাবে না? বলছেন না তো। বলছেন কোথায় গিয়ে? ফুটপাতের দোকানে গিয়ে, এখানে বিরিয়ানি বিক্রি করা যাবে না। বিরিয়ানি করলে বাইরে লিখতে হবে নাকি হালাল বিরিয়ানি, আমার বাংলা, সোনার বাংলা, এই দিয়েই গড়া হবে। কাজেই যে মাস্তানি আমরা 72-এ দেখেছিলাম, সেই মাস্তানি আমরা 2011-তে দেখেছিলাম, 1977-এ দেখেছিলাম, সেই একই মাস্তানি আমরা আর এক পরিবর্তনও দেখতে পাচ্ছি। কলকাতা জুড়ে অটো স্ট্যান্ডে গেরুয়া পতাকা উঠছে। কদিন আগে তারাই তৃণমূল দিয়ে ঘুরছিলেন, তৃণমূলের পতাকা, তার আগে লাল পতাকা। আমাদের দুর্ভাগ্য, আমরা একই জীবনে সব পরিবর্তনগুলো দেখে নিলাম। লাল পতাকা দেখলাম, অটো স্ট্যান্ডে ভরে আছে, সেই অটো স্ট্যান্ড রাত পুরোলে তেরঙ্গা ঘাস ফুলে ঢেকে গেল। সেই একই অটো স্ট্যান্ড গেরুয়া পতাকা ঘুরছে। হগ মার্কেটে, নিউ মার্কেটে পদ্মছাপ পতাকা পথ করে উঠছে। কিন্তু এই সরলীকরণের বাইরে আর একটা ছবি আছে। মানে এই যে হ্যাঁ, ওখানেও 1972-এ মাস্তানি হয়েছে, 77-এ মাস্তানি হয়েছে, 11-তে মাস্তানি হয়েছে, এবারেও মাস্তানি হচ্ছে, এবারেও ভাঙচুর হচ্ছে। কিন্তু এই মাস্তানির মধ্যে এবারের অশান্তিতে একটা অন্য মাত্রাও আছে, যা না বললে সবটা বলা হবে না। এর আগে যে অশান্তি, তাতে ছিল কেবল পেট বাঁচানোর আকাঙ্ক্ষা, পেটের লড়াই। আমি অটোটা না চালাতে পারলে আমার সংসার কি করে চলবে, আমার মেয়েটা কি করে স্কুলে যাবে, পুরনো শত্রুতা মেটানোর আকাঙ্ক্ষা। তুই আমার সিন্ডিকেট ভেঙে দিয়েছিস, আমাকে দিতে মানে ইট বালি সুরকি যা আমি দিতাম সেটা আমাকে দিতে দিসনি, আটকে দিয়েছিস। সেদিন আমার সিন্ডিকেট ভেঙেছিস, আজ দেখ কেমন লাগে, ইত্যাদি। অতএব মারধর। কিন্তু এবারে দেখুন, বিজেপি জিতলো কাকে হারিয়ে? তৃণমূলকে। কিন্তু ভাঙা হলো কার মূর্তি? লেনিনের। কলেজের সামনে হুমকি দেওয়া হচ্ছে, কাল থেকে বোরখা আর হিজাব চলবে না। কোথায়? কোন কলেজ? শহরের মধ্যে। শুনলাম নিজের কানে, আশুতোষ কলেজের পদ্ম ঝান্ডা ধরে সাপ বলে দেওয়া হলো, কলেজ থাকবে কেবল জাতীয় নেতাদের ছবি কলেজে। ওসব মার্কস, মাও, চিগুয়ে বারা ওসব চলবে না। বিরিয়ানির দোকানে সাপ হুমকি, আফরিন বিরিয়ানির নাম পাল্টাতে হবে, মা লক্ষ্মী বিরিয়ানি হলেও চলবে, ঠিক আছে। আর এক জায়গাতে দেখলাম হুমকি, কাল থেকে বিরিয়ানির দোকানের সামনে লিখতে হবে হালাল বিরিয়ানি। হ্যাঁ, এটাই এবারের একটা কোয়ালিটেটিভ চেঞ্জ, গুণগত তফাৎ ঘটে গেছে।
এক গুণগত পরিবর্তন যা ক্রমশ বাড়বে, যা ক্রমশ আরো উগ্র চেহারা নেবে, যদি না তাকে থামানো। নির্বাচন প্রচারের সময় মিহি করে জয় মা কালী বলা হচ্ছিল, সেই সময় পার হয়ে গেছে। এখন এসেছে জয় শ্রীরাম, জয় এসেছে, জয় শ্রীরাম ফিরেছে। কান ফাটানো আওয়াজে এক রণহুঙ্কার, জয় শ্রীরাম। রাজ্য জুড়িয়ে রামলীলার মিছিলের মতন চেহারা দেখছি, যা ভয়ের, যা কোথাও আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টির সঙ্গে খাপ খায় না। এদিকে শোনা গেল আগামী সরকার শপথ নেবেন 25শে বৈশাখ, আমাদের ঠাকুরের জন্মদিনে নতুন সরকার শপথ নেবেন। আমাদের ঠাকুর বলেছিলেন বিশ্ব মানবতার কথা, অনায়াসে সব ধর্মের মানুষকে নিয়ে রাখি পরিয়ে মানুষে মানুষে বেঁধে বেঁধে থাকার কথা বলেছিলেন তিনি। জগৎ পরিবর্তনশীল, এই নিয়ম মেনে এক পরিবর্তনের পরে অন্য পরিবর্তন আসে, এক পরিবর্তনের মধ্যেই আর এক পরিবর্তনের বীজ লুকিয়ে থাকে। আমরা আরএসএস বিজেপির দর্শনের বিরোধী, তাদের সাম্প্রদায়িক প্রোগ্রাম চিন্তার বিরোধী। আমরা মানুষকে সেই কথা বলবো। আগামী সরকার শাসক দল মানুষের স্বার্থে কাজ করলে হাততালি দেব, কিন্তু তাদের সাম্প্রদায়িক দর্শনের বিরোধিতা থেকে এক ছটাকও পেছব না। আসুন অন্তত এই একটা জায়গায় আমরা সহমত হই। হঠাৎ এক ধাক্কায় সবকিছু শেষ হয়ে গেল এমনটা যারা ভাবছেন তারা ভাবেন, আমি সে দলে নই। মানুষ আর সভ্যতার ইতিহাস বলে কখনো কখনো ইতিহাসের চাকাকে পেছনের দিকে ঘোরানোর চেষ্টা হয় বৈকি, কিন্তু তা সাময়িক। মানুষ সভ্যতার সামনের পথটা খুঁজে নেয়, খুঁজে নেবে, সে বিশ্বাস আমার আছে। আজকে এই পর্যন্তই। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।